আগ্রহীরা সবাই আবার এই ব্যক্তিকে সমর্থন দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তাই বলুন, তাই বলুন। ফৌজদার আসফ খান সম্বন্ধে পাটনার এই কর্মকর্তাটি যে বিবরণ দিলেন তা নিম্নরূপ। ভূতপূর্ব সুলতান প্রথম ও দ্বিতীয় গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবের শাহী মহলের শিক্ষক প্রখ্যাত আলেম নিয়ামতুল্লাহ সাহেবের জামাতা ছিলেন এই ফৌজদার আসফ খান সাহেব। তিনি ছিলেন অত্যন্ত সুপুরুষ ও প্রতিভাবান যোদ্ধা। আসফ খানের পিতা ছিলেন একজন মশহুর সৈনিক ও শহীদ। স্ত্রী কন্যাকে শ্বশুরের কাছে রেখে প্রথম আসফ খান সাহেব বাংলা মুলুকের বাইরে থেকে দিল্লির বিরুদ্ধে লড়ে বেড়ান। পরে তিনি বাংলা মুলুকে ফিরে আসেন এবং সুলতান দ্বিতীয় গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবের বাহিনীতে ফৌজদার হয়ে প্রবেশ করেন। কিন্তু নসিবের মার বড় মার। সিপাহসালার হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও ভাগ্যের বিড়ম্বনায় বাংলা মুলুকে এসে পরে তিনি একজন সহকারী সালার হতেও পারেন না, ওই ফৌজদার পদেই থাকেন। আসফ খান সাহেব বাংলায় এসে যে বাহিনীতে ঢোকেন সে বাহিনীর সালার ছিলেন একজন হীনমন্য ব্যক্তি। আসফ খান সাহেবের অসাধারণ রণনৈপুণ্য দেখে তিনি শঙ্কিত হয়ে পড়েন এবং তার নিজের পদ বিপন্ন হয়ে পড়তে পারে এ ভয়ে নানা কৌশলে তাকে ওই ফৌজদার পদেই আটকে রাখেন, উপরে উঠতে দেন না। শেষ অবধি দৌলত জাহানের নানা যান অর্থাৎ আসফ খানের শ্বশুর এ বিষয়ে কথা বলতে বাধ্য হন। তার মাধ্যমে সুলতান দ্বিতীয় গিয়াসউদ্দিন বাহাদুর ওই চক্রান্তের কথা জানতে পেরে ঘটনাটি তদন্ত করে দেখেন। ঘটনা সত্য হয়, ওই সালারকে তিনি যৎপরনাস্তি অপমান করেন এবং আসফ খান সাহেবকে যোগ্য পদে উন্নীত করার সিদ্ধান্ত নেন। কিন্তু বেঁকে বসে আসফ খান সাহেবের নসিব। সিদ্ধান্তটি কার্যকর করার আগেই এই সুলতান দ্বিতীয় গিয়াসউদ্দিন বাহাদুর সাহেব ইন্তেকাল করেন। তার অযোগ্য পুত্র বাংলার তখ্তে উঠে বসেন। ওই সালারের সাথে এ নয়া সুলতানের জিয়াদা দোস্তি দহরম মহরম ছিল। সালারটি এই সুযোগ গ্রহণ করেন। অতীত অপমানের বদলা নেয়ার উদ্দেশ্যে তিনি এক গভীর ষড়যন্ত্র গড়ে তোলেন। ওই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে এ নয়া সুলতান আসফ খান সাহেবকে নকরি থেকে বরখাস্ত করেন। মুসিবত যখন আসে তখন একসাথে আসে। সালারের ওই ষড়যন্ত্রটি পোক্ত হয়ে ওঠার আগেই আসফ খান সাহেবের শ্বশুর আলেম নিয়ামতুল্লাহ সাহেবও ইন্তেকাল করলেন। ফলে নকরিচ্যুত আসফ খান সাহেব বাধ্য হয়ে স্ত্রী কন্যা সহকারে রাজধানী গৌড় ত্যাগ করলেন। এই পর্যন্ত বলে বক্তা একটু থামলেন এবং এরপর ফের বলতে শুরু করলেন। এ নয়া সুলতানের সুলতানি অধিককাল স্থায়ী হল না। ৬-৭ মাস না পেরোতে তার অযোগ্যতার দরুন একজন শক্তিশালী আফগান নেতা তাকে সরিয়ে দিয়ে তৃতীয় গিয়াসউদ্দিন বাহাদুর নামে বাংলার তখ্তে বসলেন। মসনদ লাভের কিছুদিন পর আসফ খান সাহেবের রণনৈপুণ্যের কথা শুনে তৃতীয় এই গিয়াসউদ্দিন বাহাদুর সাহেব নিজ আগ্রহে আসফ খান সাহেবকে তার বাহিনীতে ডেকে নেন এবং অচিরেই পদোন্নতির ওয়াদা দিয়ে আপাতত ওই ফৌজদার পদে নিয়োগ দান করেন। কিন্তু আসফ খান সাহেবের আর পদোন্নতি হয়নি। এর মধ্যে এই কাররানি বংশের প্রতিষ্ঠাতা তাজ খান কাররানি হুজুরের সাথে তৃতীয় গিয়াসউদ্দিন বাহাদুরের লড়াই শুরু হয়ে গেল। তৃতীয় গিয়াসউদ্দিন বাহাদুরের কাছে ঋণী থাকায় আর নুনের দাম দিতে গিয়ে আসফ খান সাহেব এ লড়াইয়ে জান বাজি রেখে লড়লেন এবং তাজ খান কাররানি হুজুরের বিপুল বিপর্যয় ঘটানোর পর অবশেষে নিহত হলেন। বক্তা কর্মকর্তাটি তার বিবরণ শেষ করলেন। তিনি থামতে আগ্রহী পুনরায় প্রশ্ন করলেন, বিপুল বিপর্যয় মানে কি বিপর্যয় ঘটিয়েছিলেন তিনি? জবাবে বক্তাটি ফের বললেন, বিপর্যয় মানে লড়াই কিছুক্ষণ চলার পর তৃতীয় গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবের পরাজয় যখন নিশ্চিত হয়ে উঠল তখন ফৌজদার আসফ খান সাহেবের মাথায় আগুন ধরে গেল। সিপাহসালারের অযোগ্যতার কারণে এ পরিণতি ঘটছে দেখে তিনি হুঙ্কার দিয়ে উঠলেন। সিপাহসালারের নিয়ন্ত্রণ ছিন্ন করে তিনি তার সৈন্যদল নিয়ে এসে ময়দানের সম্মুখভাগে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন এবং
মুহূর্তেই প্রলয় সৃষ্টি করলেন। তার অসাধারণ রণনৈপুণ্য ও সৈন্য চালনার ফলে দেখতে দেখতে কাররানী হুজুরদের অধিকাংশ সৈন্যই ধরাশায়ী হল এবং বাদবাকিরা রণস্থল ত্যাগ করে পলায়ন শুরু করল। দিশেহারা হয়ে তাজ খান কাররানী হুজুর লড়বেন না পালাবেন এ কথা ভাবতে আসফ খান সাহেব তাকে সদল বলে চারদিক দিয়ে ঘিরে ফেললেন। তাজ খান হুজুরের সাথে তখন কয়েকজন মাত্র সেপাই। প্রচণ্ড লড়াইয়ের মুখে কয়েকখানা খড়কুটো মাত্র। তাজ খান হুজুরের মৃত্যু একদম নিশ্চিত হয়ে গেল। আর পলক কয়েক বিলম্ব হলেই আসফ খান সাহেবের তলোয়ার তাজ খান কাররানী হুজুরের কাঁধের উপর পড়ত। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? ঠিক এই মুহূর্তেই অকল্পনীয়ভাবে আসফ খান সাহেবের অশ্বের সামনের এক পা সরু এক গর্তের মধ্যে বরাবর ঢুকে যাওয়ায় অশ্বটি উল্টে পড়ে গেল এবং আসফ খান সাহেব ছিটকে কয়েক হাত সামনে গিয়ে পড়লেন। তার হাতে আর ঘাড়ে প্রচণ্ড আঘাত লাগল। সামলে নিয়ে উঠতে তার কিঞ্চিত সময় লাগল। এই ফাঁকে কাররানী হুজুরের এক সেপাই তার বক্ষস্থল লক্ষ্য করে সবলে বর্ষা ছুঁড়ে মারল। বর্ষাটি তার বক্ষস্থল আমূল ভেদ করল। আসফ খান সাহেব আবার লুটিয়ে পড়লেন এবং ইন্তেকাল করলেন। শ্রোতারা সবিস্ময়ে আওয়াজ দিলেন, কি তাজ্জব, কি তাজ্জব! বক্তা ব্যক্তি বললেন, তৎক্ষণাৎ যুদ্ধের মোড় ঘুরে গেল। আসফ খান সাহেব নিহত হওয়ায় তার সেপাইরা হকচকিয়ে গেল এবং এ সংবাদে কাররানী হুজুরদের পলায়নরত সেপাইরা আবার ফিরে এসে দ্বিগুণ উৎসাহে লড়াই শুরু করল। সুলতান তৃতীয় গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবের বাহিনী আর এদের এঁটে উঠতে পারল না। তৃতীয় গিয়াসউদ্দিন বাহাদুর নিহত হলেন এবং তার সেপাই সেনা রণস্থল থেকে পালিয়ে বাঁচলেন। কাররানী হুজুরদের জয় হল। শ্রোতারা ফের বললেন, সুবহান আল্লাহ, বড় তাজ্জব ঘটনা। বক্তাটিও সঙ্গে সঙ্গে বললেন, আমরাও সেই পলায়নকারীদেরই দলভুক্ত। বলেই তিনি তার পার্শ্বে উপবিষ্ট পার্টনার দুজন সামরিক কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত করলেন। শ্রোতারা বললেন, তাই নাকি? জি, কাররানী হুজুরেরা বাংলার মসনদে আসীন হলে তাদের আহ্বানে আমরা আবার ফিরে এসে এই হুজুরদের প্রতি আনুগত্য জানালাম এবং হুজুরদের নকরি গ্রহণ করলাম। শ্রোতামণ্ডলীর একজন অভিভূত কণ্ঠে বললেন, বলেন কি, এ আসফ খানের মেয়ে ওই দৌলতজাহান? জি জি, এ আসফ খানের মেয়ে। তাহলে তার স্ত্রী কন্যারা আবার তান্ডায় এলেন কিভাবে? ওই মুরাদ খানের সাথে। মুরাদ খান ছিলেন আসফ খান সাহেবের শ্বশুর আলেম নিয়ামাতুল্লাহ সাহেবের সঙ্গীয় খাদেম। আসফ খান সাহেবের স্ত্রী কন্যা উভয়কেই তিনি সস্নেহে কোলে পিঠে করে মানুষ করেছেন। শ্বশুর জামাইয়ের ইন্তেকালের পর ওই মহিলা দুটির ভার মুরাদ খানের উপরই পড়ে। আসফ খান সাহেবের মৃত্যু আর তৃতীয় গিয়াসউদ্দিন বাহাদুরের পতন ঘটলে মুরাদ খান এই মা মেয়েকে নিয়ে তখনই আবার গৌড় থেকে পালিয়ে যান। এরপর লড়াইয়ের হৈ হট্টগোল থেমে গেলে আর দেশে শান্তি ফিরে এলে তারা আবার বাঙ্গালা মুলুকে ফিরে আসেন, কিন্তু গৌড়ে না গিয়ে তান্ডায় এসে জায়গা খরিদ করেন এবং আত্মপরিচয় গোপন করে রাজধানী থেকে দূরে তান্ডায় বসবাস করতে থাকেন। পরবর্তীতে আমাদের মরহুম হজরত আলা রাজধানী আবার গৌড় থেকে তান্ডায় নিয়ে এলে তারা উদ্বিগ্ন হয়ে ওঠেন, কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট স্থান না থাকায় তারা চুপচাপ ওখানেই রয়ে যান। আচ্ছা, তা মুরাদ খান সাহেব আবার এই হুজুরদের নকরিতে এলেন কি করে? দায়ে ঠেকে। নগদ পুঁজি ফুরিয়ে যাওয়ায় সংসারে তাদের অনেক আগে থেকেই টানাটানি শুরু হয়। নকশা, সেলাই এবং অন্যান্য হাতের কাজ করে মা মেয়ে যা রোজগার করতেন তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তা দেখে মুরাদ খান সাহেব কাররানী হুজুরদের নকরিতে আগ্রহী হন, কিন্তু দৌলতের আম্মা এ কথায় আটকে ওঠেন। প্রথমে তিনি রাজি হতে চাননি, কিন্তু অভাব আরও প্রকট হয়ে ওঠায় আর কাররানী হুজুরদের সাথে তাদের মৌলিক কোনো বিরোধ না থাকায় অবশেষে তিনিও রাজি হন। মৌলিক বিরোধ মানে দৌলতের আব্বা তো এই হুজুরদের কোনো জাত দুশ্মন নন। কোনো ব্যক্তিগত শত্রুতাই কাররানী হুজুরদের সাথে তার ছিল না। আমাদের মতোই তিনিও লড়েছেন নকরির কর্তব্যে আর নুনের দাম দেওয়ার জন্যে।
হুজুরদের সাথে দুশ্মনী করার জন্যে নয়। জি জি, তা অবশ্য ঠিক। সেই হিসাবে তার ব্যক্তিগত কসুর জরুর ধরা যায় না। সেজন্যই দৌলত জাহানের আম্মা মুরাদ খান সাহেবের নকরি নেয়াতে আপত্তি আর করেননি। মুরাদ খান সাহেব তাদের পরিচয় সংক্রান্ত কোনো কথাই কারো কাছে ব্যক্ত করবেন না, এই মর্মে অদা করিয়ে নিয়ে তাকে নকরি করতে দেন। হুজুরদের নকরিতে আসার কিছুদিন পর আমাদের এই শাহজাদা দাউদ খান কাররানি হুজুরের তাকে খুব পছন্দ হয়। তিনি মুরাদ খান সাহেবকে নিয়ে তার ফুলবাগানের রক্ষক নিয়োগ করেন। তাজ্জব! এত কথা কার কাছে জানেন আপনি? ওই মুরাদ খান সাহেবের কাছে। সেবার আমি তান্ডায় গেলাম না, গিয়ে সেখানে মুরাদ খানকে দেখেই তো আমি চমকে উঠলাম। পরে আড়ালে বসে মুরাদ খান সাহেবের কাছেই তামাম কথা শুনলাম। আমিও দেখলাম আত্মপরিচয় গোপন করে তারা যখন কোনো মতে করে খাচ্ছেন, খেতে থাকুন, খামাখা এ নিয়ে হইচই করতে যাওয়াটা ঠিক নয়। তা বটে, তা বটে, কিন্তু আশফ খান সাহেব তো আসলেই আমাদের এই হুজুরদের দুশ্মন ছিলেন না, তবু তারা তার পরিচয় গোপন রাখলেন কেন? ভয়ে। আমাদের এই হুজুরদের এত বড় বিপর্যয় যিনি ঘটিয়েছেন, তার স্ত্রী কন্যা রাজধানীতেই বাস করছেন জানলে আমাদের হুজুরের এটা সহজভাবে নাও নিতে পারেন তো, সেই ভয়ে। সবাই এবার সমর্থন দিয়ে বললেন, ঠিক ঠিক, এ ভয় তাদের থাকাটাই স্বাভাবিক। এরপর সকলেই চুপ হয়ে গেলেন এবং একটি তাজ্জব ব্যাপার নিয়ে তারা ভেবেই সারা হতে লাগলেন। একটু পরে তান্ডার ওই সামরিক কর্মকর্তাটি, মানে প্রথম বক্তা, ব্যস্ত কণ্ঠে বলে উঠলেন, কি আশ্চর্য ঘটনা তাহলে এই! স্রেফ একটা ভুলের জন্য হলে এত বড় একটা দিকদারি পড়ে আছেন আমাদের এই শাহজাদা। যা আপনি আমাদের শোনালেন তাতে তো তাই স্রেফ একটা ভ্রান্তির ঘোরেই ঘুরপাক খাচ্ছেন সকলেই। ভাই সাহেব, কিন্তু আমি ভেবে পাচ্ছি না আমাদের এই শাহজাদার মতো একজন বিচক্ষণ আর বলিষ্ঠ চিত্তের মানুষ একটা আদনা আদমির মতো এত বড় এক পরিহাসের শিকার হলেন কি করে? আশফ খান সাহেবের মতো একটা বাঘা মানুষের মেয়েকেও তিনি চিনতে ভুল করলেন। একটা অবৈধ সন্তানের অতিরিক্ত মেয়েটার আচরণের মধ্যে তিনি আর কিছু খুঁজে পেলেন না। গোটা কক্ষটি তোলপাড় করে সকলে এবার একসাথে বলে উঠলেন, জানাতে হয়, জানাতে হয়, ঘটনাটি এক্ষুনি শাহজাদাকে জানাতে হয়। শাহজাদাকে জানাতে কিছুই হলো না। পাশের কক্ষে উপবিষ্ট শাহজাদা দাউদ খানের অবস্থা তখন অবর্ণনীয়। নিজের অস্তিত্বটাও তখন তিনি বিস্মিত হয়ে গেছেন, হারিয়ে গেছেন অস্তিত্ব হরণকারী মহাবিস্ময়ের আবর্তে। কিছুই তার মস্তিষ্কে আর নেই তখন। আছে শুধু হাজার একটা প্রশ্ন। সে আশফ খানের কন্যা এই দৌলত জাহান, সে বিস্ময়কর বাহাদুর আশফ খানের মেয়ে। শাহজাদা আর তার পরিবারের প্রত্যেকের কাছে আশফ খান শুধু একটি পরিচিত নামই নয়, অত্যধিক আলোচিত নাম এবং একটা আতঙ্কের নাম। দুশ্মন পক্ষের হলেও আর প্রাণনাশে উদ্যত হলেও আশফ খানের বাহাদুরের এনতার তারিফ তার বড় চাচা তাজ কাররানি আমৃত্যু করে গেছেন। দৌলত জাহান সেই বীরেরই কন্যা। বজ্রাঘাটে প্রথম দিন দৌলত জাহানকে দেখেও শাহজাদার এই ধারণাই হয়েছিল যে নিছকই এক বস্তির আওরাত কখনো তিনি নন, জরুর কোনো বাঘের ঔরসে জন্ম এই মেয়েটার। ধারণা তো আদৌ তার মিথ্যে নয়। দৌলত জাহানের আসল পরিচয় এই। ওহ, কি মর্মান্তিক অবিচার, কি বেদনাদায়ক বিচ্ছেদ! শাহজাদা কিছুক্ষণ বেহুঁশ হয়ে রইলেন। হুঁশ ফিরে আসতে তিনি ধর্মর করে উঠে পড়লেন। পাটনার ওই কর্মকর্তাকে তলব দিয়ে ফের তিনি নিরিবিলিতে বসলেন, হাজার রকম প্রশ্ন করলেন। এর ফলে দৌলত জাহানের অতীত জীবনের খুঁটিনাটি আরও অনেক কথায় তিনি জানতে পারলেন বটে, কিন্তু দৌলত জাহানদের পাত্তা বা তাদের আত্মীয় স্বজনদের হদিস সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্যই পেলেন না। নিকটতম আত্মীয়রা গত হয়ে গেছেন, দূরবর্তী আত্মীয়ের রাজনৈতিক ঝড় তুফান কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, পাটনার এই কর্মকর্তাটি সে বিষয়ে অজ্ঞ। দৌলত জাহানের পরিচয় পর্ব শেষ হল। শুরু হলো দৌলত জাহানকে খুঁজে পাওয়ার তৎপরতা। দৌলত জাহানকে খুঁজে পাওয়া শাহজাদার এখন প্রয়োজনই নয় শুধু, এটা এখন তার জন্য আশু অপরিহার্য বিষয়। দৌলতের সাথে পুনর্মিলন নসিবে তার ঘটুক আর না ঘটুক, দৌলত জাহান তার অপেক্ষায় থাকুক আর না থাকুক, এই অমানবিক অপরাধের দুর্বিষহ গ্লানি
নসিবের মারের এই দুরন্ত দাহ দৌলতজাহানের কাছে ক্ষমা প্রার্থনা করে কিঞ্চিত লাঘব করতে না পারলে শাহজাদার আর স্বস্তির সাথে প্রাণ ধারণের উপায় নেই। পরমতম মহব্বতের এই নির্মমতম পরিণতির বেদনা ক্ষীণ পরিমাণ হলেও হ্রাস না করে শাহজাদার আর তা বয়ে বেড়ানোর সাধ্যি নেই। যেখানেই আর যত দূরেই থাকুক দৌলতজাহানকে তালাশ করে পেতেই হবে শাহজাদাকে। শাহজাদা মনে স্থির করে ফেললেন, পাটনা দুর্গ পরিদর্শনের প্রতিবেদন সুলতানের কাছে পাঠিয়ে দিয়ে তার দলকে আরও খাটো করে নিয়ে এখান থেকে দৌলতজাহানের অনুসন্ধানে বেরোবেন। শাহজাদা দাউদ খান এই সিদ্ধান্ত নিলেন। দৌলতজাহানদের কহলগাঁওয়ের সেই আত্মীয় জীবিকার সন্ধানে সাসারামের দিকে গেছেন, এ খবর তিনি কহলগাঁয়ে পেয়েছেন। অনুসন্ধানের কোনো নিশানায় নেই যখন, তখন এবার লক্ষ্য ওই সাসারাম। মানুষের চিন্তার গণ্ডি সীমিত, ভবিষ্যৎ তার কাছে অজ্ঞাত। তার অপরিহার্য বোধপ্রিয়তায় আপেক্ষিক ও ক্ষণস্থায়ী। ভবিষ্যৎ বর্তমান হয়ে যতই তার সামনে এগিয়ে আসে ততই তার করণীয় পরিবর্তিত হয়। অপরিহার্যের পরেও অপরিহার্য এসে পূর্ববর্তী সিদ্ধান্তের অপমৃত্যু ঘটায়। অবধারিত না হলেও এ প্রক্রিয়া অবাস্তব নয় আদৌ। সাসারামে যাবেন বলে শাহজাদা দাউদ খান স্থির হয়ে সিদ্ধান্ত নিলেন। করণীয় শেষ করে তৈরি হয়ে গেলেন। পরের দিন প্রত্যুষেই রওনা হবেন সাসারামে। পরের দিন প্রত্যুষটাও যথানিয়মে এলো, কিন্তু সাসারামে যাওয়া আর হল না। প্রত্যুষে যে সংবাদ পেলেন তাতে তিনি তৎক্ষণাৎ মাথা ঘুরে পড়ে গেলেন। কল্পনাতীত দুঃসংবাদ, তার জ্যেষ্ঠ ভ্রাতা সুলতান বায়েজিদ খান কাররানি নিহত। বায়েজিদ খানের হত্যাকারী হাসু খান কাররানি এখন বাঙ্গালা মুলুকের সুলতান। রায়বাবুদের বুদ্ধি আর গাদ্দারদের গাদ্দারি লক্ষ্য ভেদ করেছে। শ্রীহরি রায়ের চাল আর হাসু কতলুর কুকর্ম সফলকাম হয়েছে। আঙ্গুলের তালের প্রতি একনিষ্ঠ থাকার ফলে গাদ্দারদের এ কামিয়াবি। এতে করে এক গাদ্দার গদি পেয়ে আদাব আদাব করছেন, আর এক গাদ্দার উজির হয়ে হর ঘড়ি জিকির তুলছেন শ্রী আঙ্গুলের প্রশংসায়। প্রশংসা করতেই হয় রায় সাহেবদের তেলেসমাতির। শ্রীহরি রায় প্রণীত ওই পরিকল্পনার শিকার হয়ে আওয়ারা হলেন শাহজাদা দাউদ খান কাররানি। হাতের ওসি কোষে গুজে পথে নামলেন তিনি। অধিনায়ক উদাস হওয়ায় তার অধীনস্থ সেপাই সেনাও এতিম হয়ে গেলেন। ওই পরিকল্পনা মাফিকই শূন্যস্থান পূরণ করলেন হাসু খান। ভাঙ্গাচুরা লোক লস্কর এবং পাইক পেয়াদা সমন্বয়ে তড়িঘড়ি একটা সেনাবাহিনী খাড়া করে হাসু খান তার অধিনায়ক হলেন এবং সেই সুবাদে এসে বায়েজিদ খানের পক্ষে তলোয়ার খুলে দাঁড়ালেন। শুধু এটুকুই নয়, দাউদ খানের ঘাটতিটা পুষিয়ে দেওয়ার ভান করে সুলতানের ওয়াস্তে জান কোরবান করার হার ওয়াক্ত ঢেকুর তুলতে লাগলেন। কুতু খানের আনুগত্য বান ডেকে গেল। মসনদের হেফাজতে নিশ্চিত করার প্রতিজ্ঞায় গাছের একটা পাতা খসার শব্দেও তড়ি ঘড়ি তিনি তলোয়ার টানতে লাগলেন। শ্রীহরি রায়ও ঘরে ঘুমিয়ে রইলেন না, তিনিও দরদ নিয়ে এগিয়ে এলেন। প্রথমে তিনি দূরে দূরেই রইলেন। প্রধান উজির লোদি খান স্বাধীন বাঙ্গালার দূত হবেন দিল্লির সালার মুনিম খানের সাথে সৌজন্য সাক্ষাতে গমন করলে গুটি গুটি হেঁটে তিনিও এসে মসনদের পাশে ভিড়ে গেলেন এবং বাঙ্গালা মুলুক তথা বায়েজিদ খানের ভালাই চিন্তায় মাথা কুটতে লাগলেন। প্রকৃতপক্ষে এই চক্রেরই মন্ত্রণায় সুলতান বায়েজিদ খান পাটনার দুর্গ পরিদর্শন করার ওসিলায় শাহজাদা দাউদ খানকে সফরে পাঠিয়ে দিলেন। সুলতানকে তারা বুঝালেন এতে করে শাহজাদার মরামন চাঙ্গা হয়ে উঠবে। দাউদ খান যাত্রা করার কয়েকদিন পরে উজিরে আজম লোদি খানও দূত হয়ে রাজধানীর বাইরে চলে গেলেন। প্রধান অন্তরায় বলতে এখন রাজধানীতে রইলেন শুধু সালার কালা পাহাড়। তাকে সরানোর ব্যাপারেও দাও একটা সঙ্গে সঙ্গে এসে গেল। এ সময় হঠাৎ উড়িষ্যার জাজনগরে গোলমাল দেখা দিল। প্রশাসনিক কোন্দল নিয়ে গোলমাল। কতলু খানের লোকেরা গুজব ছড়াতে লাগল জাজনগরের প্রশাসন উড়িষ্যার এ অংশ নিয়ে দিল্লির সাম্রাজ্যের সাথে একাত্ম হয়ে যাওয়ার এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই উদ্দেশ্যেই তারা বিদ্রোহ ঘোষণা করেছে। এই বিদ্রোহের পেছনে আকবর শাহর কয়েকজন সুদক্ষ সালার নিজ নিজ বাহিনী নিয়ে তৈরি হয়ে আছেন। জাজনগর সহকারে গোটা উড়িষ্যা রাজ্য দিল্লি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করাই
তাদের লক্ষ্য। সুলতান বায়েজিদ খান এ খবরে চঞ্চল হয়ে উঠলেন। ইতোমধ্যেই তিনি হাসু, কতলু আর শ্রীহরিদের আবর্তে অনেকটা জড়িয়ে গেছেন। উজিরে আজম লোদি খান আর শাহজাদা দাউদ খান হাতের কাছে না থাকায় পরামর্শের জন্য তিনি এদেরই আহ্বান করলেন। ভগ্নিপতি হাসু খান এ প্রেক্ষিতে সুলতানকে সমঝালেন, তুচ্ছ বলে উড়িয়ে দেওয়ার ব্যাপার এটা নয়। বাঙ্গালা বিহার উড়িষ্যা গ্রাস করার ব্যাপারে আকবর শাহ নীল নকশার এই হল প্রথম উদ্যোগ। শুরুতেই যদি দিল্লির ফৌজ শক্ত বাধা না পায়, ওদের সাহস ও আকাঙ্ক্ষা আরও শত গুণে বেড়ে যাবে। ওদের এ আকাঙ্ক্ষা অঙ্কুরেই বিনাশ করা হোক। হাসু খানকে সমর্থন দিয়ে শ্রীহরি রায় পরামর্শের ছলে বলে যে কাজটা বড় শক্ত কাজ। দিল্লির ফৌজের অন্তরে আতঙ্ক পয়দা না হলে ওদের এ আকাঙ্ক্ষা নিবৃত হবার নয়। এদিকে আবার সে আতঙ্ক পয়দা করা সবার পক্ষেও সম্ভব নয়। একমাত্র দুর্ধর্ষ বাহাদুর সালার কালাপাহাড় সাহেব যদি তার সমগ্র বাহিনী নিয়ে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তবেই সে লক্ষ্য হাসিল হতে পারে। সুলতান বায়েজিদ খান ঘটনাটাকে এতটা বড় ভাবতে না পেরে ইতস্তত করতে লাগলেন। তা দেখে কতলু খান লোহানি বিজ্ঞের মতো বললেন, আল্লাহ তাআলার মেহেরবাড়িতে ঘটনাটা যদি এত বড় নাও হয়, প্রস্তুত হয়ে যেতে তো কোনো দোষ নেই। গোলমাল বিদ্রোহ যাই থাকুক, কদিনেই মিটি দিয়ে সবাই আবার অপাস চলে আসবেন। কম প্রস্তুতি নিয়ে ফালতু গেলে আর ব্যাপারটা সত্যি হলে অবস্থা কি দাঁড়াবে, এ কথা তো অবশ্যই ভাবতে হবে। সুলতান বায়েজিদ খান এ কথা আর উপেক্ষা করতে পারলেন না। সেনাপতি কালাপাহাড়কে তার তামাম ফৌজ নিয়ে জাজনগরে রওনা হওয়ার জন্যে সুলতান তখনই আদেশ দিলেন। হাসু আর কতলু খানের স্বতঃস্ফূর্ত আনুগত্যে প্লাবিত হয়ে নিজের নিরাপত্তার কথাটা সুলতান বায়েজিদ খান বিলকুল ভুলে গেলেন। কিন্তু আদেশ শুনে থমকে গেলেন সেনাপতি কালাপাহাড়। মামুলি এক কারণে এহেন পদক্ষেপের মধ্যে তিনি ষড়যন্ত্রের গন্ধ পেলেন। ফলে তিনি ইতস্তত করতে লাগলেন এবং এদিকে সুলতানের দৃষ্টি আকর্ষণ করার যথাসাধ্য চেষ্টা পেতে লাগলেন। কিন্তু সুলতান তখন সিদ্ধান্তে তার অটল। কালাপাহাড়ের গড়িমসিতে তিনি বরং নাখোশ হলেন এবং তাকে রওনা হওয়ার জন্যে জোর তাগিদ দিতে লাগলেন। বিশ্বস্ততা বিপন্ন হয়ে ওঠায় সেনাপতি কালাপাহাড় বাধ্য হয়ে তার গোটা বাহিনী নিয়ে জাজ নগরে যাত্রা করলেন। মশা মারতে কামান দাগার এ উদ্যোগ নিয়ে অন্তরে তার অনেক প্রশ্ন রয়ে গেল। শ্রীহরিদের ও কতলু হাসুর অন্তরায় বিদূরিত হল। দাউদ খান, কালাপাহাড় আর লোদি খানের অভাবে সালার সিকান্দর উজবেক ও ইসমাইল খান আব্দুর কমজোর হয়ে গেলেন। কতলু খান লোহানির গোত্রের সেপাইরা এখন সংখ্যায় অনেক অধিক হয়ে গেল। মতলববাজদের কারসাজিতে সমুদয় লোহানি গোত্রসহ অন্যান্য সেপাই, সালার ও সভাসদেরা অধিকাংশই হাসু কতলুকে কেন্দ্র করে একত্র হয়ে গেল। এবার অদৃশ্য আঙ্গুলের নিখুঁত নির্দেশনায় ঝোপ বুঝে কোপ মারলেন গাদ্দারের দল। সুলতান বায়েজিদ খানকে ঘিরে ধরে তারা তাকে হত্যা করল এবং হাসু খান দৌড়ে গিয়ে মসনদে উঠে বসলেন। মেড়ার কান মুচড়ে দেওয়ার পর রায়বাবুরা এই খুন খারাপি আর মসনদ দখলের প্রত্যক্ষ প্রক্রিয়ায় এমন ভূমিকা পালন করলেন যে এসবে তাদের কোনো হাত আছে? সীমিত কয়জন গাদ্দার ছাড়া অন্য কেউ তা তেমন একটা আঁচ করতে পারল না। স্বপ্নোত্থিতের মতো তান্ডার আপামর জনসাধারণ হঠাৎ ঘোষণা শুনল, বাঙ্গালা বিহার উড়িষ্যার সুলতান এখন হাসু খান এবং এ মুলুকের প্রধান উজির এখন কতলু খান লোহানি। আকস্মিক এই ঘটনায় অবশিষ্ট সেপাই সেনা সভাসদ হতবুদ্ধি হয়ে গেলেন। তারা কিছুক্ষণ বোকা বনে রইলেন। বুদ্ধি ফিরে পেতে তারা আবার অধিকাংশরাই চালাক হয়ে গেলেন। বিশেষ করে হোমরা চোমরারা নয়া সুরুজের বন্দনায় ধেয়ে এলেন পদ, সম্পদ, সুবিধে লাভের লালসায়। নয়া সুলতানের জয়গানে আত্মনিয়োগ করলেন। দেখতে দেখতে তান্ডার সিংহভাগ শক্তি হাসু খানের করতলগত হল। সালার সিকান্দর উজবেক এবং ইসমাইল খান ছোট ছোট কয়েকজন সালার সেনা নিয়ে দূরে দূরে রইলেন। প্রধান উজির লোদি খান স্বাধীন বাঙ্গালার দূত হয়ে দিল্লির সালার মুনিম খানের সাথে সৌজন্য সাক্ষাতে গমন করলে গুটি গুটি হেঁটে তিনিও এসে মসনদের পাশে ভিড় করলেন এবং বাঙ্গালা মুলুক তথা বায়েজিদ খানের ভালায় চিন্তায় মাথা কুটতে লাগলেন।
প্রকৃতপক্ষে এই চক্রেরই মন্ত্রণায় সুলতান বায়েজিদ খান পাটনা দুর্গ পরিদর্শন করার ওসিলায় শাহজাদা দাউদ খানকে সফরে পাঠিয়ে দিয়েছিলেন। সুলতানকে তারা বুঝালেন এতে করে শাহজাদার মরা মন চাঙ্গা হয়ে উঠবে। দাউদ খান যাত্রা করার কয়েকদিন পরে উজির আজম লোদি খানও দূত হয়ে রাজধানীর বাইরে চলে গেলেন। প্রধান অন্তরায় বলতে এখন রাজধানীতে রইলেন শুধু সালার কালাপাহাড়। তাকে সরানোর ব্যাপারেও দাও একটা সঙ্গে সঙ্গে এসে গেল। সালার সিকান্দর উজবেক ও ইসমাইল খান ছোট ছোট কয়েকজন সালার সেনা নিয়ে কোণঠাসা অবস্থায় দিশেহারা হয়ে গেলেন। লোদি খান, দাউদ খান, কালাপাহাড় কোনো কেউ হাতের কাছে না থাকায় কোনো পদক্ষেপ নেবেন তারা স্থির করতে পারলেন না। খবরটা কোনো মতে শাহজাদাকে পৌঁছানোর ব্যবস্থা করে সিকান্দর উজবেক সাহেবেরা ফাঁকে ফাঁকে ঘুরতে লাগলেন। হাসু খান এদের দলে ভেড়ানোর জন্য প্রথমে কিছু লোভ টোপ ছড়লেন। ব্যর্থ হয়ে অমনি তিনি হুঙ্কার ছেড়ে তেড়ে এলেন। এই মুহূর্তে সংঘাতে যাওয়া ঠিক নয় দেখে হাসু খানের প্রতি মৌন সমর্থন দিয়ে তারা কালক্ষয় করতে লাগলেন। উন্নত মানের চরিত্রের জন্যে সালার সিকান্দর উজবেক ও ইসমাইল খান আব্দুর সাহেবেরা দাউদ খান ও কালাপাহাড়ের পরে সাধারণ সেপাইদের কাছে সবিশেষ শ্রদ্ধার পাত্র। তাদের এই মৌনতা, তাদের উপর হাসু খানের হুমকি তান্ডার সাধারণ সেপাইদের মাঝে একটা ভিন্নতর প্রতিক্রিয়া সৃষ্টি করল। হাসু খানের প্রতি নিরঙ্কুশ আনুগত্যের ব্যাপারে তারা দ্বিধা বিভক্ত হয়ে পড়ল। ওদিকে আবার সালার গুজার খান কতলু চক্রের সহযোগী হলেও সুলতান বায়েজিদ খানকে হত্যা করার আদৌ তিনি পক্ষপাতী ছিলেন না। এতে করে তার অজ্ঞাতে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হলো। সালার গুজার খান এর জন্যে হাসু কত্তুর বিরুদ্ধাচরণ না করলেও অতিশয় ক্ষুণ্ণ হয়ে রইলেন। মসনদ আর উজিরি পেয়ে হাসু খান আর কতলু খান খুশিতে জারজার হয়ে রইলেন। অন্তরালের এই প্রতিক্রিয়া তাদের চোখে পড়ল না, কিন্তু শ্রীহরি রায়দের নজর সর্বক্ষণ সব দিকেই সজাগ। এ বিষয়টি তাদের নজর এড়াল না। এ বিজয়ী চরম বিজয় নয়, এটা রায় সাহেবেরা ভোলেননি। রাজদণ্ডের সাথে অন্যান্য সালার সেপাইদের মদত পেয়ে কালাপাহাড় বৃদ্ধ লোদি খান আর প্রেমোমাদ দাউদ খানের প্রত্যাঘাতকে অদূরদর্শী হাসু খান ও মাথামোটা কতলু খান খড়কুটবৎ ভাবলেও শ্রীহরি রায় এক বিন্দুও তা ভাবেননি। তার যা ধ্যান ধারণা হল তান্ডার সমুদয় শক্তি ছলে কি কৌশলে যেভাবেই হোক হাত করতে হবে, এবং তা হাত করা গেলে তবেই ওই তিনজনকে সাময়িকভাবে সামাল দেওয়া সম্ভবপর হবে। এরপর দিল্লির অধীনতা স্বীকার করে দিল্লির ফৌজ ওই তিনজনের বিরুদ্ধে দাঁড় করাতে পারলে তবেই তাদের এ সাফল্য চূড়ান্ত সাফল্যে পরিণত হবে। এ কারণে তিনি প্রথম থেকে হাসু খানকে আকর্ষণীয় টোপ আর বেপরোয়া মিথ্যা ওয়াদার মাধ্যমে বিরূপ শক্তিটাকে হাত করার জোর তাগিদ দিতে থাকলেন। শক্তি হুমকির লেশমাত্র প্রয়োগ করতে নিষেধ করলেন। চূড়ান্তভাবে বিপদমুক্তি হয়ে গেলে তখন শুধু ওয়াদা খেলাপি নয়, বিরূপ আর বিপক্ষ শক্তিটাকে সমলে উৎপাটন করতে হবে এ বুদ্ধিও দিলেন। কিন্তু অদূরদর্শী হাসু খান এযাবৎ মন্ত্রণাদাতাদের মন্ত্রের প্রতি যতটা একনিষ্ঠ রইলেন, এই শেষে সে থাকতে আর পারলেন না। ক্ষমতার গরমে তিনি তালকানা হয়ে গেলেন। ফলে অল্প একটু নরম আচরণ করে তিনি হুঙ্কার ছেড়ে বসলেন। এতে করে হাসু খানের প্রতি নিরঙ্কুশ সমর্থন অর্জনের যে আশাটুকু শ্রীহরি রায় করেছিলেন তা নস্যাৎ হয়ে গেল। শ্রীহরি রায় থমকে গেলেন। তিনি জানতেন দাউদ খান আর কালাপাহাড়কে এমনিতেই সামাল দেয়া অতি কঠিন। তারা একযোগে ঝাঁপিয়ে পড়লে ফলাফল কি দাঁড়াবে তা একেবারেই অনিশ্চিত। তার উপর আবার যদি ভেতর থেকে মদত পায়, জয়ের আশা দুরাশা। রায় সাহেবেরা এজন্যে আগে থেকে সামাল দিয়ে চলছিলেন। সিকান্দর উজবেকদের ওই মৌনতা সহ সাধারণ সেপাইদের মধ্যে স্বতঃস্ফূর্ততার অভাব দেখে তারা আরও অধিক সতর্ক হয়ে গেলেন। শেষ পর্যন্ত শাহজাদা দাউদ খানের দল জয়ী হলে তাদের পক্ষেরই লোক হিসেবে নিজেদের সরবে জাহির করার কোনো অন্তরায় যাতে করে পেছনে তাদের না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রেখে তারা হাসু খানদের সাথে তাল মিলিয়ে চলতে লাগলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলেন। যথাসময়ে খবর এলো পাটনায়। খবর শুনে ক্ষণিকের জন্য জ্ঞান হারালেন শাহজাদা দাউদ খান কাররানি। জ্ঞান ফিরে আসতেই তিনি লাফিয়ে উঠে তলোয়ারে হাত দিলেন এবং সেনা সৈন্যদের হাঁক দিতে গেলেন। বার্তাবাহক তাকে তাজিমের সাথে নিরস্ত্র করে সবিনয়ে বললেন, একটু ধৈর্য ধরতে হবে যে হুজুর, সবাই এসে হাজির হলে যা করার একসাথেই করবেন।
থতমত খেয়ে শাহজাদা বললেন, সবাই এসে হাজির হলে মানে? বার্তাবাহক বললেন, আমি মাননীয় উজির আজম আর সালার কালাপাহাড় সাহেবের কথা বলছি হুজুর। তাদের কাছেও কাসেদ গেছে খবর নিয়ে। সে কি, তারা কেউ রাজধানীতে নেই? জি না হুজুর, তারাও রাজধানীর বাইরে। রাজধানীর বাইরে? কারণ? বার্তাবাহক লদি খান আর কালাপাহাড় সাহেবের বাইরে আসার বিবরণটা সংক্ষেপে বর্ণনা করে বললেন, কাসেদদের বলে দেয়া আছে প্রধান উজির ও সালার সাহেব দুজনে আগে পাটনার দুর্গে এসে হুজুরের সাথে মিলিত হবেন এবং তারপর যা করণীয় একসাথে পরামর্শ করে করবেন। বার্তাবাহকের বিবরণ শুনে শাহজাদা দাউদ খান স্তম্ভিত হয়ে গেলেন। কিঞ্চিত পরে বললেন, বটে, তাহলে ঘটনা এই, শয়তানেরা এই চাল চেলে এই দুর্ঘটনা ঘটিয়েছে? জি হুজুর, সালার কালাপাহাড় সাহেবকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে উড়িষ্যায় পাঠানো হয়েছে। শাহজাদা আফসোস করে বললেন, ওহো ভাইজান, এই শয়তানদের শয়তানি কিছুই ধরতে পারলেন না? সালার সিকান্দর উজবেক আর ইসমাইল খান সাহেব, তাদের খবর কি? তারা কি করছেন? তারা বড় বেকায়দায় আছেন হুজুর। সালার সভাসদ অধিকাংশেরই গাদ্দারি করায় তারা কিছুই করতে পারছেন না। হাসু খানের সাথে তাল মিলিয়ে চলছেন আর হুজুরদের ইন্তেজারে পথ চেয়ে আছেন। খেয়াল হতেই শাহজাদা উদ্বিগ্ন হয়ে বললেন, আর মহলের খবর? আমার আম্মাজানের খবর কি? তিনি কি হালতে আছেন? আম্মা বেগম মহলে এখন নজরবন্দি হয়ে আছেন হুজুর। মহলের অন্যান্যদের অবস্থা প্রায় তাই। কোনো জুলুম বা দুর্ব্যবহার? জি না, হুজুরদের সাথে মোকাবেলা শেষ হওয়ার আগে মহলের কারো উপর কোনো জুলুম করার সাহস পাচ্ছে না হাসু খান সাহেব। কেন? যা তিনি ঘটিয়েছেন এতে অধিকাংশ সেপাই নাখোশ। শুধু সালারদের গাদ্দারির জন্যেই তারা এখনও খামোশ হয়ে আছে। আম্মা বেগম বা এরকম আর কারো ওপর জুলুমের খবর বাইরে এলে সাধারণ সেপাইরা বিদ্রোহ করবে, কোনো সন্দেহ নেই। আম্মা বেগম আর সালার উজবেক সাহেবরা বলেছেন, উজির আজম সাহেবের পরামর্শ ছাড়া হুজুরকে এককভাবে কোনো পদক্ষেপ গ্রহণ না করতে। উজির সাহেব আর সালার কালাপাহাড় সাহেবকে নিয়ে পরিকল্পনা মাফিক একসাথে অগ্রসর হতে হবে। তান্ডায় এখন গাদ্দারের সংখ্যা অনেক বেশি। অসতর্কভাবে তান্ডায় এখন হাজির হওয়া যাবে না। শাহজাদা আর প্রশ্ন তুললেন না। নিদারুণ শোক ও মর্মদাহ বুকে নিয়ে তিনি লদি খান ও কালাপাহাড় সাহেবের পথ চেয়ে রইলেন।